দেশীয় গণমাধ্যম গ্লোবাল টিভির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বাংলাদেশ বিনা যুদ্ধেই অখণ্ড ভারতের অংশ হবে। প্রতিবেদনটি প্রায় সাথে সাথে লক্ষাধিক মানুষের কাছে পৌঁছে যায়। তবে যাচাই করে দেখা গেল নরেন্দ্র মোদী এমন কোনো কথা বলেননি। মূলত তার ডিফেক্ট ভিডিওকেই সত্যি ভেবে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ওদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা যুদ্ধ করতে ইরান যাচ্ছে এমন দৃশ্য দাবিতে একটি ভিডিও তোলপাড় করছে টিকটকে। পরে দেখা গেল ভিডিওটি আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। কিন্তু ততক্ষণে ভুয়া এই ভিডিওটি 10 লাখেরও বেশিবার দেখে ফেলেছে ব্যবহারকারীরা। চলুন দর্শক আরও কিছু ফ্যাক্ট চেক দেখে দিচ্ছি। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য দাবির একটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গ্লোবাল টিভি সহ দেশের কতিপয় গণমাধ্যমেও একই দাবির ভিডিওটি প্রচার হয়েছে। ভিডিওতে নরেন্দ্র মোদীকে বলতে দেখা যায় বাংলাদেশ বিনা যুদ্ধে অখণ্ড ভারতের হবে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে দাবিটি মিথ্যা। নরেন্দ্র মোদী এমন কোনো মন্তব্য করেননি। এআই ডিটেকশন টুলের পরীক্ষা, অডিও ম্যানুয়াল স্টাডি এবং প্রাসঙ্গিক বিশ্লেষণে ভিডিওটিতে ডিপফেক প্রযুক্তির ব্যবহার হয়েছে বলে নিশ্চিত হয়েছে রিউমার স্ক্যানার। চলমান ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইফতারের সময় ইরানের একটি মসজিদে ইসরায়েলের বোমা হামলার দৃশ্যের দাবিতে একটি ভিডিও টিকটকে ছড়িয়ে পড়েছে। আলোচিত টিকটক পোস্টটি ইতিমধ্যেই 70,000-এরও বেশিবার দেখা হয়েছে এবং 4,000-এরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি সাম্প্রতিক নয়। এটি 2016 সালের থেকেই অনলাইনে থাকা একটি পুরনো ভিডিও। একইভাবে ইসরায়েলে ইরানের বিমান হামলার দৃশ্য এমন দাবিতে গাজার 2023 সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। টিকটকে ভিডিওটি ইতিমধ্যেই প্রায় 1,44,000 বার দেখা হয়েছে। তবে যাচাই করে দেখা যায় ভিডিওটি ইরানের সঙ্গে চলমান সংঘাতের নয়। ভিডিওটি 2023 সালে গাজায় ইসরায়েলের বিমান হামলার দৃশ্য। গুজব এখানেই শেষ নয়। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের ইরানে যাত্রার দৃশ্যের দাবিতে একটি ভিডিও টিকটকে প্রচার হয়েছে। ভিডিওটিতে সেনাদের মুখাবয় এবং সংলাপ দেখানো হয়েছে। ভিডিওটিতে প্রায় 70,000-এরও বেশি অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া এসেছে এবং 11 লক্ষাধিক ভিউ অতিক্রম করেছে। কিন্তু ভিডিওটি সম্পূর্ণ ভুয়া, একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ইস্যুতেই নানা অপতথ্য ছড়িয়েছে। যথারীতি সবচেয়ে বেশি গুজব ইরান ইসরায়েল ইস্যুকে কেন্দ্র করে। দেশ এবং দেশের বাইরে থেকে সমান্তরালে ছড়ানো এই গুজবের ফাঁদে না পড়তে দায়িত্বশীল গণমাধ্যমের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ফয়সাল রয়েল, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আগে জানিয়েছি আমাদের সাথে আজ যুক্ত আছেন ডিক্যাবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। যুক্ত হচ্ছে তার সাথে। আরিফুজ্জামান মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আয়োজনে। প্রথমে যেটি জানতে চাই, আমরা প্রতিবেদনে যেমনটি দেখলাম ডিফেক একটি ভিডিও যাচাই না করেই কিছু গণমাধ্যম প্রচার করে ফেলেছে এবং আপনার অভিজ্ঞতায় বিশেষ এই ধরনের আন্তর্জাতিক এবং সংবেদনশীল ইস্যু একটি নিউজরুমের ন্যূনতম ভেরিফিকেশন প্রোটোকল নিয়ে আসলে কি হওয়া উচিত এই প্রোটোকলগুলো যাতে এই ধরনের বিষয় না ছড়ায়? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে 71 টিভির আমি সকল দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনি দেখেন, এই যে ইস্যুটা আপনি নরেন্দ্র মোদীর যে ইস্যুটা আপনি উত্থাপন করলেন একটা নিউজের ব্যাপারে, একটা ভিডিওর ব্যাপারে, বিশেষ করে এই ইস্যুটা কিন্তু অত্যন্ত স্পর্শকাতর। আপনি জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে থেকে ভারতের সাথে আমাদের এই সম্পর্কের একটা শীতলতা যাচ্ছে, এটা সত্য। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন ওই দেশে পালিয়ে গেলেন, ওখানে আশ্রয় নিলেন, তখন থেকে এই দুই দেশের সম্পর্কের মধ্যে এক ধরনের মানে শীতলতা চলছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী একটা মনোভাব কিন্তু আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো যখন আমরা একটা নির্বাচনের মাধ্যমে একটি সরকার ক্ষমতায় এসছে, রাজনৈতিক সরকার, তো আমরা সবাই ধারণা করছি যে ভারতের সাথে হয়তো সম্পর্কটা আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং দুই দেশের সম্পর্ক একটি সমঝোতা এবং সার্বভৌমত্ব এবং সমমর্যাদার ভিত্তিতে সম্পর্কটা এগিয়ে যাবে, যেটা আমাদের এতদিন ধরে স্টপ ছিল, বন্ধ ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা ভিডিও
বা এরকম একটি ভিডিও যদি ছড়িয়ে পড়ে, তাহলে এটা কিন্তু দেশের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে খালি প্রভাব পড়বে না, এটা আপনার দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং কূটনীতিক ক্ষেত্রেও একটা বিশাল প্রভাব ফেলে। তো এই যে আপনি যে ভিডিওটার কথা বললেন, যে নরেন্দ্র মোদী দাবি করেছেন যে আহ, অখণ্ড ভারত, সেখানে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল নিয়ে একটা অখণ্ড ভারত গঠনের কথা উনি বলেছেন। তো এটা তো আসলে সত্য না, এই ভিডিওটা হচ্ছে মিথ্যা। কিন্তু এটার সুদূর প্রসারী কিন্তু একটা প্রভাব পড়ে। যেমন আপনি মনে করেন, এই ভিডিওটা কিন্তু মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষ সে মাঝে ছড়িয়ে পড়েছে। তো তখন কি হয়, আহ, এই যে এক ধরনের অসন্তোষটা কিন্তু বাড়ে, যার কারণে অনেক ধরনের ঘটনা ঘটে যেতে পারে এই এর কারণে, যেটা মানে নিয়ন্ত্রণ করা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সুতরাং তাহলে সেক্ষেত্রে আপনি কি মনে করেন আরিফুজ্জামান মামুন, এই ধরনের অপতথ্য যাতে না ছড়ায়? ইতিমধ্যে আমরা দেখলাম, ইতিমধ্যে গণমাধ্যমেও চলে এসেছে এই ডিপফেক ভিডিওটি। তাহলে আসলে নিউজ রুমের ন্যূনতম ভেরিফিকেশন, সেই প্রোটোকলটি কি হওয়া উচিত, বা কোন কোন ধরনের টুলস বা কি ধরনের সুবিধা থাকা উচিত, বা কোন কোন ধরনের সুযোগটা থাকা উচিত, যাতে এই ধরনের ভিডিওগুলো আসলে গণমাধ্যমে না আসে? জি, আপনি এই কোশ্চেন দেখেন, আগে আমরা বলতাম যে যা কিছু না দেখে আমরা কেউ কিছু বিশ্বাস করব না, কিন্তু এখন কিন্তু সেই দিন পাল্টিয়েছে। আজকে এই তথ্য প্রযুক্তির যে উন্নত হয়েছে, সেই জায়গায় কিন্তু আমরা এখন সেম ইজ নো লঙ্গার বিলিভিং, অর্থাৎ যেটা দেখবো সেটাও সবসময় সত্য না, সেটাও সবসময় বিশ্বাস করা যাবে না। অর্থাৎ আজকের এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, আজকের যে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা যে বলছি, তো সেক্ষেত্রে আমাদের যে এটা মানে আমাদের যে মূলধারা গণমাধ্যম গুলো সংবাদ প্রকাশের ক্ষেত্রে এই মিথ্যা বা এই ফেক ভিডিও যাতে না হয়, যাতে সত্যটা মানুষ জানতে পারে। দেখেন, বাংলাদেশের মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, কিন্তু সেই তুলনায় তাদের যে এই প্রযুক্তিগত জ্ঞান বা কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝার ক্ষমতা এখনো পর্যন্ত, বা সেই জ্ঞান বা সেই সচেতনতা এখনো তাদের মধ্যে তৈরি হয়নি। তো শেষ পর্যন্ত কিন্তু ঘটনাটা সত্য কি সেটা জানার জন্য কিন্তু আমরা এই গণমাধ্যমের উপর নির্ভর করে থাকি। তাহলে কি করতে হবে আমাদের গণমাধ্যম গুলোকে? আমার মনে হয় যে এই যে ডিপ ফেক বা ফেক নিউজ বা ভিডিও বন্ধের জন্য প্রথমে একটি যখন আমাদের তথ্য আসবে বা ভিডিও আসবে, সেটাকে দ্রুত যাচাই বাছাই করতে হবে। এবং এখন কিন্তু গণমাধ্যমগুলো শুধু সংবাদ পরিবেশন করা না, মানুষকে সচেতন করতে হবে। কারণ হচ্ছে আপনি শুধু সংবাদ করে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সংবাদটা প্রচার হচ্ছে বা অনেক মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, তাহলে সত্যটা কি সেটা খুব দ্রুত মানুষের কাছে না পৌঁছালে ওই ফেকটা আরো বেশি করে স্প্রেড হওয়ার সুযোগ থাকে। সেই জায়গায় এই বিষয়টা এবং আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে এই খবরটা আছে কিনা, কারণ নরেন্দ্র মোদী একটা জায়গায়, আপনি যে কথা বলছেন, এটি উনি একটা সামিটে বক্তব্য দিয়েছিলেন 12ই মার্চ, এটা ভারতের গণমাধ্যম ANI এটা প্রকাশও করেছিল। তো সেইগুলোতে এই ধরনের কোনো বক্তব্য আছে কিনা সেগুলো দ্রুত যাচাই বাছাই করা, এবং অনেক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক আছে, সেই ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক গুলোতেও আমার এই গণমাধ্যম গুলো যুক্ত থেকে এগুলো সত্য মিথ্যা যাচাই করতে পারে। তাহলে তো মোটা দাগে আরিফুজ্জামান মামুন, আমরা এটা বলতেই পারি যে এখন যে সময় এসেছে, তাতে আমাদের যত ধরনের আমাদের সংবাদ মাধ্যম রয়েছে, তাদের সবারই একটি নির্দিষ্ট ডিপার্টমেন্ট বা একটি দল থাকা উচিত, যারা এই ধরনের তথ্যগুলোকে আসলে যাচাই বাছাই করবে। কারণ যে ধরনের আমরা AI প্রযুক্তি দেখছি, যে ধরনের আমরা ডিজিটাল অপতথ্য বা গুজবকে ছড়াতে দেখছি, তাহলে আপনি কি মনে করেন সব সংবাদ মাধ্যম যারা রয়েছে তাদের সবারই তাদের নিজেদের মতো করে একটি দল বা একটি ডিপার্টমেন্ট থাকা উচিত, যারা এই ধরনের তথ্য ডিবাং করবে? অবশ্যই, কারণ হচ্ছে ডিপার্টমেন্ট থাকা উচিত, এবং আমাদের ফ্যাক্ট চেকিং যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা বাড়ানো উচিত, এবং আমাদের গণমাধ্যমগুলোর যে এই যে ডিজিটাল যে মানে ফেক নিউজ এগুলো যাচাই করার যে সক্ষমতা সেটা বাড়াতে হবে। দেখেন, এই যে আপনারা ফেক নিউজ স্ক্যানার মতো যে প্রোগ্রামগুলো করছেন, এই ধরনের প্রোগ্রাম কিন্তু আরো বাড়াতে হবে গণমাধ্যমগুলোতে। কারণ হচ্ছে গণমাধ্যমগুলো যদি এই ধরনের নিউজগুলো সত্যমিথ্যা যাচাই করে দেয় এবং প্রোগ্রাম করে, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এটাতে সচেতন হবে যে এই ধরনের। এবং আপনি যেটা বলেন, অবশ্যই এটা তো বর্তমান যুগে এসে
এই ধরনের ডিপার্টমেন্ট থাকা উচিত যে ফ্যাক্ট চেক করবে, সঙ্গে সঙ্গে একটা তথ্য আসলে সেটাকে যাচাই বাছাই করবে। ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কোন কোন গণমাধ্যমে এটা এসছে সেগুলো যাচাই বাছাই করে এখন তারপরে সেটি আপনার- অনেকটাই জরুরি হয়ে পড়েছে। আরিফুজ্জামান মামুন, আমরা এই বিষয় নিয়ে আরো আলোচনা করবো। এই মুহূর্তে একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর আবার আপনার কাছে আমরা ফিরবো, সঙ্গে থাকুন। আরিফুজ্জামান মামুন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই পর্যায়ের এইবারকার আয়োজনে। এখন যে প্রশ্নটি আমি রাখতে চাই, এখন আমরা সাম্প্রতিক সময়ে ফেসবুকে দেখছি আসলে পেজ খুলেই সংবাদের নামে নানা ধরনের কন্টেন্ট বাড়ানো হচ্ছে এবং জুড়ে দেওয়া হচ্ছে একটি চটকদার শিরোনাম। এই যে ভিউ বাণিজ্য, এটি আসলে কতটা প্রভাব রাখে এই গুজব ছড়ানোর ক্ষেত্রে, কি বলবেন? এটি আপনি যথার্থই বলেছেন, এটা খুবই একটা বাজে প্রভাব পড়ছে। মানে আরো একটা বড় প্রভাব হচ্ছে চটকদার যে হেডলাইন বা একটা খণ্ডিত অংশ ব্যবহার করে এটা মানুষের ভিতরে কিন্তু ভালো হচ্ছে, অনেক সময় ভুল বার্তা যাচ্ছে এবং ওই ভুল বার্তা থেকে সমাজেও এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। তো এটা এই যে গুজব ছড়ানোতে অন্যতম একটা ভূমিকা রাখে। কারণ আপনি একটা অংশকে খণ্ডিত করে দিলেন, একটা বক্তব্যকে খণ্ডিত অংশ দিলেন, বা ওখান থেকে একটা খণ্ডিত অংশ নিয়ে হেডলাইন দিলেন, এটা নিয়ে মানুষ ভুল বুঝতে পারে। এটা অনেক ধরনের বিভ্রান্তি তৈরি করে। এটা রাজনৈতিক বিভ্রান্তি তৈরি করতে পারে, সামাজিক বিভ্রান্তি তৈরি করতে পারে, এবং যার কারণে সামাজিক অস্থিরতা তৈরি হয়। এবং অনেক সময় দেখবেন খণ্ডিত অংশের কারণে, খণ্ডিত বক্তব্য বা চটকদার হেডলাইনের কারণে এমন একটা গুজব তৈরি হয় যাতে ধর্মীয় পর্যায় পর্যন্ত মানুষ নিয়ে যায়। এবং অনেক সময় এটা আমরা অনেক বড় ধরনের এতে মানে খারাপ পরিস্থিতির দিকেও আমরা গিয়েছি অতীতে। আমাদের কিন্তু এই এতে আছে, রেকর্ডটা আছে অতীতে। একটু যুক্ত করতে চাই, এই ধরনের আমরা অনেকে যাদের দেখছি, যারা ফেসবুক বা ইউটিউবে যারা বিভিন্ন চ্যানেল খুলে কন্টেন্ট দিচ্ছে, তারা কিন্তু তাদের যে দেখতে আসলে বা বুমের মধ্যে তাদের লোগো লাগানো আছে, তারা ক্যামেরাও ব্যবহার করছে, এই চ্যানেলের স্টিকারগুলো ব্যবহার করে সাধারণ মানুষের জন্য তারা কিন্তু গণমাধ্যম হিসেবেই পরিচিতি পাচ্ছে। এই যে ধরনটা, এই ধরনটাকে নিয়ে আসলে কি করা যায়, বা এই ধরনটা নিয়ে আপনার মতামত জানতে চাই। না দেখেন, এটা তো অবশ্যই একটা খুব মানে মারাত্মক অ্যালার্মিং জিনিস। দেখেন ৭১ টিভির লোগো মতো ব্যবহার করে, ইভেন ৭১ টিভি ব্যবহার করে ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটা হয়তো আপনি খেয়াল করেছেন কিনা। এবং ৭১ টিভি খুব কাছাকাছি একই রকম লোগো করে অন্য একটা করে এই যখন ধরনের অনেক ধরনের গুজব বা অনেক ধরনের ফেক নিউজ বা ছড়িয়ে দেওয়া আছে। এটা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে যারা ছড়াচ্ছে তাদেরকে আমাদের শনাক্ত করে এবং এর এগেনস্টে সত্য কি এটা দ্রুত মানে একটা মিথ্যা ভিডিও বা একটা মিথ্যা নিউজ যখন ছড়িয়ে যায়, তার এগেনস্টে সত্যটা যে এটা সত্য নয় ভুয়া, এটাকে যত দ্রুত সম্ভব এটাকেও একই রকম সমান্তরাল কাউন্টার দিতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা কন্টেন্ট তৈরি করছেন তাদেরকেও একটা দায়িত্ব আছে এই ফেক বা ফেক নিউজ বা ডিপ ফেক যেটাই আমরা বলি না কেন, এটার প্রতিরোধে তাদেরকে আরো সচেতন হতে হবে এবং তাদেরকে বুঝতে হবে যে কোনটা দিলে সমাজের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে বা সমাজে উত্তেজনা সৃষ্টি করতে পারে। দেখেন, আমরা সবাই তো সমাজেরই মানুষ, তাই না? এই সমাজের ভালো মন্দ নিয়েই তো আমরা। তো সুতরাং আমাদের কোনো কর্মকাণ্ডে বা আমাদের কোনো মিথ্যা প্রচারণায় সমাজের বা রাষ্ট্রের জন্য কোনো ধরনের উত্তেজনার সৃষ্টি না হয় বা কোনো ধরনের গুজব তৈরি না হয়, সে বিষয়টা আমাদের নাগরিক হিসাবেও কিন্তু দায়িত্ব। একদম শেষ প্রশ্ন হিসেবে আমি আপনার কাছে যেটি জানতে চাই, এখনকার যে সময় আমরা দেখছি তথ্য প্রযুক্তির এই সময়গুলোতে ডিপ এবং এআই ভিত্তিক তো আমরা নানা ধরনের অপতথ্য আমরা দেখছি। গত ৫ বছর হিসাবটাই যদি ধরি, এআই যত ডেভেলপ করছে আমরা অপতথ্য বা গুজবগুলো দেখছি, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ধরনের যারা গুজব ছড়াচ্ছে তাদের কাউকে শাস্তির আওতায় আসতে কিন্তু দৃষ্টান্তমূলক দেখলাম না। এটি নিয়ে ছোট্ট করে আপনার মতামত জানতে চাই, কি মনে করেন তাদের শাস্তির আওতায় আনা কতটা সহজ বা কঠিন? দেখেন, শাস্তির আওতায় আপনি আনা সহজ কোন অর্থে, আপনার যদি মেকানিজম ডেভেলপ করতে পারেন যারা গুজব ছড়াচ্ছে, তাহলে আপনি অবশ্যই যদি মেকানিজম ডেভেলপ করতে পারেন তাদেরকে শনাক্ত করতে পারবেন খুব দ্রুতই। আমি আশা করব সরকার এই বিষয়ে আরো বেশি অগ্রণী ভূমিকা পালন করবে, আরো বেশি সচেতন হবে, আরো বেশি তারা এ বিষয়ে করবেন এবং তারা যে ডিপ ফেক বা ফেক নিউজ প্রতিরোধে সেই বিষয়গুলো নিয়ে আসলে যথাযথ পদক্ষেপ নেওয়ার এখনই সময়। ধন্যবাদ আরিফুজ্জামান মামুন সময়টুকু দেওয়ার জন্য। একটু আলোচনা করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানেই শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ আলোচনা ছিলেন ডিকেবের সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন। কথা বলছিলাম সাম্প্রতিক কিছু ফ্যাক্টগুলো নিয়ে।
দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১-এর সাথে।